যে প্রথম কথা হচ্ছে যে 1849 রামকুমার শিলচর এলেন। 1850 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল ঢাকা ডিভিশনের কমিশনারের কাছে কাছাড়ের তখনকার যিনি সময় তিনি একটা চিঠি লিখছেন শিলচরের রাস্তাঘাট সম্পর্কে। All other roads in Kachar are byroads and footpaths and are not made. একটাই প্রধান রাস্তা ছিল যেটা সিলেট থেকে সোজা মণিপুর রাস্তার সঙ্গে মিলিত হয়েছিল, ওই একটা রাস্তা ছাড়া আর শহরে কোনো রাস্তাই ছিল না। কারণ ভারনার স্পষ্টত জানাচ্ছেন এগুলো তৈরি হয়। এর থেকে আমরা অনুমান করতে পারি যে শিলচর কিরকম জনপদ ছিল। আর রামকুমার যখন শিলচর আসেন তখন শিলচরের বয়স মাত্র 16 বছর। কোনো পাকা বাড়ি নেই, সমস্ত সন্ন্যাসের ঘর। এইরকম জায়গাতে দীর্ঘদিন কাটিয়ে যে প্রশ্নটা দাঁড়ায় যে রামকুমার কিভাবে আধুনিক চেতনায় উদ্বুদ্ধ করে। কারণ শিলচরের বা রামকুমার যে এলাকায় বসবাস করতেন সেই এলাকার মন মানসিকতাটা কিরকম ছিল ওই রামকুমার সম্পর্কিত একটা ঘটনা রয়েছে। তখন মোটামুটি ভাবে 1902 অর্থাৎ 20 শতাব্দী শুরু হয়েছে। রামকুমার শিলচর ছেড়ে আবার তার দেশের বাড়িতে চলে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কাশীতে যাবেন। তিনি যখন কাশীবাসের সিদ্ধান্ত নিলেন তখন তার আশপাশ অঞ্চলের যারা যুবক বা তার গ্রামের যারা যুবক তারা একটা সিদ্ধান্ত নিলেন যে রামকুমারের কাশী যাত্রা উপলক্ষে তাকে একটা বিদায় অভিনন্দন পত্র দেওয়া। কিন্তু প্রতিবাদ করে বসেন ব্রাহ্মণ। তারা বললেন যে না, কোনো ব্রাহ্মণের পক্ষে কোনো শূদ্রকে এইভাবে আশীর্বাদী পত্র দেওয়া বলে তো এটা দেওয়া হলো। এটা আমার ঘটনা নয়, রামকুমারের যে জীবন চরিত লিখেছেন উমেশচন্দ্র সেখানে লেখা আছে। অতএব যেখানে কোনো ধরনের পরিকাঠামো অর্থাৎ জাগতিক সুযোগ সুবিধা এবং মন মানসিকতাও যেখানে ক্ষুদ্রতায় আচ্ছন্ন, সেখানে রামকুমার কি করে এই চেতনা উদ্বুদ্ধ হলেন। এর সূত্র খুঁজতে গিয়ে আমার নজরে এসছে কাছাড়ের রাজা কৃষ্ণচন্দ্র নারায়ণের একটা চিঠি। কারণ আজকের শিলচরকে মাথায় রেখে আমরা রামকুমারকে বিশ্লেষণ করলে তার গুরুত্ব খুব একটা বোঝা যাবে না। ওই সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। কৃষ্ণচন্দ্র নারায়ণ কলকাতার ফোর্ট উইলিয়ামের আধিকারিকের কাছে চিঠি লিখছেন যে এইখান থেকে যে মানুষেরা রপ্তানি যোগ্য জিনিসপত্র নিয়ে যায় তাদেরকে যাতে রাস্তায় অন্যায়ভাবে আটক করে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা না যায়, এই জন্য তুমি একটা অনুমতি পত্র চিঠির একটা দিক আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের তার কমার্শিয়াল হিস্ট্রিটা আমরা দেখছি না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি বিচার তাহলে আমরা দেখি যে 19 শতকের ওই চিঠিটা লেখা হয়েছে 1796 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র লিখছেন। মানে 18 শতাব্দী থেকে কলকাতার সঙ্গে আমাদের এই অঞ্চলের একটা যোগাযোগ ছিল। তার আরেকটা বড় প্রমাণ যে এখানকার রাজারা তীর্থ ভ্রমণে গিয়েছিলেন এবং কাছাড়ের একজন পঙ্গু ব্যক্তি ছিলেন, তার নাম ছিল শম্ভুনাথ দেশমুখ। তিনি সাহিত্য চর্চা করেছেন কিছু। তিনি একবার শিলচর থেকে কাশীতে গিয়ে যাবার সম্পূর্ণ রাস্তা একটা স্কেচ ম্যাপ তৈরি করেছিলেন, প্রায় 150 হাত লম্বা, স্ক্রল করা ছিল। সেইখানে কোন জায়গাতে নদীর পারে কি বড় ঘটনা ঘটেছিল তার উল্লেখ আছে। তোর একটা আমার কাছে ওই স্কেচটার কিছু অংশের ফটোগ্রাফ আছে। এটা ছিল সেই রামেন্দ্র দেশমুখ যিনি উকিল তার কাছে। তিনি প্রয়াণের পরে এটা কি হয়েছে আমি জানি না। ওইখানে যেমন একটা জায়গাতে আমি দেখেছি লেখা আছে যে এইখানে উট দেখছিলাম, বোঝা যাচ্ছে যে তিনি অনেকটা এগিয়ে গেছেন।
অর্থাৎ তার যাত্রাপথে প্রায় শেষ সীমাতে এসে পৌঁছে। যাই হোক, আমরা বলবো যে এই যে বাণিজ্যিক যোগাযোগের সূত্র, এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে আধুনিক চেতনা অভ্যাসের সহায়ক হয়েছিল। অর্থাৎ আমরা যখন বরাক উপত্যকার কারণে এই কথাটা বলি, রামকুমার চর্চার আরেকটা বড় প্রাসঙ্গিকতা রয়েছে যে আমরা এখন বসবাস করছি 21 শতকে, কিন্তু বরাক উপত্যকার বাংলা সাহিত্য চর্চা কোনো ধারাবাহিক ইতিহাস কেউ লেখে। সম্প্রতি একটা বই আবার পুনর্মুদ্রিত হয়েছে, এটা বহু আগে বেরিয়েছিল, সুধীর সেনের বইয়ের নাম হচ্ছে বাংলা সাহিত্যে আসামের বাঙালিদের। এটা একটা প্রবন্ধ মাত্র, কোনো গ্রন্থ লেখা নয়, এবং এই বিষয়ে বেশ কিছু গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। কাজেই যাই হোক, আমরা কিন্তু বরাক উপত্যকার সাহিত্য চর্চার ইতিহাস আমরা লিখতে পারি। রামকুমারকে আমরা বলছি যে আধুনিকতার পথিকৃৎ, তাহলে তার আগের সময়ে কি ধরনের সাহিত্য চর্চা হয়েছে তার নিদর্শনগুলো আছে নর্মালিস্ট। আমাদের এখানকার একজন কবি, যিনি কাশীরাম দাসের বহু আগেই মহাভারতের অনুবাদ করেছিলেন, তার নাম সঞ্জয়। সঞ্জয় মহাভারতের একাধিক পুঁথি নর্মাল স্কুলে রয়েছে। এইখানে আমরা দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেতাল পঞ্চবিংশতি গদ্য অনুবাদ করেছিলেন, কিন্তু তার আগেই এই অঞ্চলের একজন সাহিত্য স্রষ্টা, তিনি পদ্যে বেতাল পঞ্চবিংশতির অনুবাদ করেছিলেন, তার ম্যাগাস্ক্রিপ্টটা নর্মাল স্কুলে আছে। অতএব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সুস্পষ্ট প্রাক আধুনিক পর্ব আছে, তারপর আমরা আধুনিক পর্ব আসছি, এবং আধুনিক চিন্তা চেতনার সূচনার ক্ষেত্রে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের চিন্তা আমাদের কাছে খুব বড় সহায়ক। কারণ রামকুমারের জীবনীতে আপনারা পাবেন, যেটা মদনমোহন আখড়া পরিচালন সমিতির উদ্যোগে পুনর্মুদ্রিত হয়েছে। সেখানে পাবেন যে রামকুমার পাঁচালি লিখছেন, কবির গান লিখছেন। এইগুলো তো আমাদের এই অঞ্চলের সম্পদ নয়, এগুলো তো কাজেই আমরা বলবো যে রামকুমার চর্চার বহুমুখী দিক আছে। শুধুমাত্র তার ব্যক্তিগত সাহিত্য চর্চাটা বড় কথা নয়, এবং রামকুমার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যে কতটুকু আধুনিক ছিলেন, আমি শুধু একটা ঘটনা দিয়েছি। মাইকেল মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে আছে সোমের প্রতি তারা। তারা বৃহস্পতির পত্নী, সোম অর্থাৎ চন্দ্র, চন্দ্র ছিল তার স্বামীর ছাত্র। অর্থাৎ সোমের কাছে বা চন্দ্রের কাছে তারা হচ্ছে গুরুপত্নী। কাজে গুরুপত্নীর সঙ্গে কোনো ধরনের অবৈধ বা অভঙ্গ সম্পর্ক রাখা যায় না। তারা যখন সোমকে একটা চিঠি দিলেন প্রেম নিবেদন করে, আমি যখন বীরাঙ্গনা পত্রোত্তর কাব্যে ম্যানাস্ক্রিপ্টটা পেলাম, আমি প্রথমেই ওই পত্রটা পড়েছিলাম যে রামকুমার কি করলেন। অর্থাৎ এই চিঠি পাওয়ার পর চন্দ্র কি উত্তর দিচ্ছে, যখন দেখলাম যে চন্দ্র স্বীকার করে নিচ্ছে না কেউ নারীর প্রেম, তখনই বুঝলাম যে রামকুমার কতটুকু আধুনিক ছিলেন মনের দিক থেকে। কাজে এই সামগ্রিক যে সমস্ত এই দিকগুলো যদি আমাদের দেখতে হয়, তাহলে রামকুমারকে দেখতে। আর শুরুতেই বলছিলাম যে আমাদের মধ্যে রামকুমারকে নিয়ে কিছু বিভ্রান্তি আছে। প্রথম বিভ্রান্তিটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় বীরাঙ্গনা পত্র উত্তরে কিন্তু খুব একটা ভালো সমালোচনা প্রকাশিত হয়নি। শুধু সর্বশেষ বাক্যটা ছিল কোনো কোনো জায়গায় মাধুর্য আছে। এখন এর কারণটা হচ্ছে মানসিকতার কথা। বঙ্কিমচন্দ্রের সঙ্গে রামকুমার নন্দী মজুমদারের দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য ছিল, এবং রামকুমার একটা নাটক লিখেছিলেন, তার নাম বলদ মহিমা। এটা 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। এটা খুবই দুষ্প্রাপ্য ছিল, কিন্তু সম্প্রতি আমরা এটা জোগাড় করতে পেরেছি। আমারই পরিচিত একজন ব্রিটিশ মিউজিয়াম থেকে তার একটা কপি এনেছে। এইটাতে মানে কিভাবে রামকুমার বঙ্কিমের চরিত্রদেরকে ব্যঙ্গ করছেন তার একটা উদাহরণ আছে। যেমন বলদ, নাটকটার নাম বলদ, অর্থাৎ বলদ একটা গাভীকে বলছে। গাভীর নামটাও তিনি রেখেছেন কপাল কুণ্ডলা। কারণ তিনি বলছেন
যে ওই গাভীর কপালে একটা সাদা রঙের কুণ্ডল ছিল, এজন্য কপাল কুণ্ডল। বুঝতেই পারছি আমরা কোন কপাল কুণ্ডল। তখনও মোটামুটি ঝাটকা দিচ্ছি। হ্যাঁ, সংগ্রামটা হচ্ছে এরকম। বলদ বলছে কেন কত কত দ্বিপাদ বিশিষ্টা স্ত্রী, অর্থাৎ মানুষ কি এমন রাত্রিকালে একাকিনী বনে বেড়ায় না? তুমি কপাল কুণ্ডলা, সূর্যমুখী, কুন্দনন্দিনী, শৈবলিনী এবং জনক নন্দিনী প্রভৃতির সাহসের কথা শুনো নাই? এটা স্পষ্টতই বঙ্কিমের চরিত্রদেরকে উদ্দেশ্য করে যে রামকুমার ব্যঙ্গ করেছেন। কাজেই বোঝা যায় যে এইখানে বসবাস করলেও মূল ভূমির সঙ্গে রামকুমারের একটা যোগাযোগ ছিল এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে তার বক্তব্যটা তুলে ধরতেন। কিন্তু প্রসঙ্গত একটা কথা না বললেও বলল যে বঙ্কিম সম্পর্কিত রামকুমারের এই যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু পরে সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে। যখন রামকুমার বঙ্কিমের সাহিত্যের প্রকৃত সমস্যা বুঝতে পারলেন, এটা বোঝা যায় যে তিনি তার একটা কবিতা আছে, স্বর্গীয় কবিবর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর উপলক্ষে। এই কবিতায় তিনি লিখছেন, কিন্তু তব শোকানল হয় অতি সুপ্রবল, দহিবে হে চিরদিন আবাগ্নিত বঙ্গবাসী নরনারী হৃদয়ে টান। করেছ বঙ্গের তুমি যত উপকার, বঙ্গবাসী জনে জনে বদ্ধ আছে তব ঋণে, শুধিতে নারীবে প্রভু তোমার ধার। তাহলে দেখুন, আমাদের এই তথ্যগুলো আমরা যদি না শুধরাই তাহলে রামকুমারকে নিয়ে আমাদের একটা মিথ তৈরি হয়ে যায়। যেমন আমাদের ইতিহাস চর্চা অনেকগুলো বিষয় খুব বাস্তবসম্মত নয়, ফলত একাডেমিক গবেষণায় এগুলো কিন্তু লারেন ভয়ে হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি, এটা আমাদের ইতিহাস চর্চা সম্পর্কিত। যে কথাটা আমি বলছি যে রামকুমার নন্দী প্রসঙ্গে, আমরা সবাই জানি যে বরাক নদী বড় বক্র শব্দ থেকে হয়েছে, কিন্তু বড় এবং বক্র দুটো শব্দ আছে, দুই শব্দ একসঙ্গে বিবর্তিত হয়। আর যদি তর্কের খাতিরে ধরেও না যায় যেটা বিবর্তিত হয়েছে, তাহলে বড় বক্র থেকে ভরাক কোনো নিয়মেই সৃষ্টি হবে। অন্যদিকে আপনারা অভিধানগুলো বাংলার দুটো বিখ্যাত অভিধান আছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র মোহন দাস, অসমীয়াতে আছে হেমকোষ, সংস্কৃতে আছে মনিয়র উইলিয়ামস, হিন্দি অভিধান, সবগুলোতে কিন্তু বরাক শব্দটা আছে। এর অর্থ সূচকীয় বা প্রার্থনা। এবং বরাক নামটা লক্ষ্য করবে, মণিপুরে কিন্তু এই নদীর নাম বরাক নয়, জি অর্থাৎ ওদের উচ্চারণে গুয়াই হবে, GUWAI, এই বানানটা লেখা হয়। তাহলে মোটামুটি গিরিঘাট অর্থাৎ কাছাড়ে প্রবেশ করার পর থেকে নদীর নাম হলো বরাক, এবং যখনই এটা হরিটি করে দিয়ে দুই ভাগে বিভক্ত হল তখনই তার নামটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বরাক শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, এটা সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে শোচনীয় অবস্থায় বসবাস করা মানুষ বা প্রার্থনাশীল মানুষ। এখন কেন তাহলে হরিটিকরে নদীর নাম নিশ্চিন্ন হল? কারণ এরপর দুটো নদী গিয়ে সিলেটে প্রবেশ করেছে। সিলেটের মানুষ তো আর বরাক নয়, অর্থাৎ তারা তো শোচনীয় অবস্থায় বসবাসকারী নয়, অতএব তারা এই নাম গ্রহণ করে। এইভাবে আমরা যদি প্রকৃত সত্যগুলো উদ্ঘাটন করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা প্রকৃত ইতিহাস নির্মাণ করতে পারবো। এই ক্ষেত্রে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মদন মোহন আখড়া পরিচালন সমিতিকে, বিশ্বযুক্ত সভাপতি শিবব্রত দত্তকে, কারণ রামকুমার সম্পর্কে তারও আগ্রহের কোনো অন্ত নেই। রামকুমার নিয়ে যখন যেখানে কোথায় কি কাজ হচ্ছে